हेलो बेटा, मैं हूं সুকান্ত। তো আজকে তোমাদের বেঙ্গলি মিডিয়ামে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 9-এ পড়ছো, তো তোমাদের জন্য এই ভিডিও। তোমরা প্রত্যেকেই জানো আমার দুটো চ্যানেল আছে। একটাতে আমি হিন্দি এবং ইংলিশ মিডিয়াম মিশিয়ে অর্থাৎ ইংলিশ মিডিয়ামে পড়াই, আর একটা চ্যানেল যেটা এই চ্যানেলে আমি বেঙ্গলি মিডিয়ামে পড়াই। তো প্রতিটা চ্যানেলেই তোমরা যারা 9-10 ক্লাসে পড়ছো তোমাদের জন্য এখন ভিডিও আপলোড করছি। যখন নতুন 11 এবং 12 আসবে তাদের জন্য ওই চ্যানেলে একইভাবে বাংলা এবং হিন্দি অর্থাৎ ইংলিশ মিডিয়ামে একসঙ্গে ভিডিও আপলোড হতে থাকবে। এবং এই প্রতিটি ক্লাসের যে পড়ানো এইগুলো তোমাদের জন্য একটু অ্যাডভান্স লেভেলের করেই পড়াবো। বিশেষ করে তোমরা যারা 9-10-এ পড়ছো, তোমার 11-12-এ উঠে যে সমস্ত বিষয়গুলো প্রচুর গুরুত্বপূর্ণ তোমাদেরকে পড়তে হবে, সেই বিষয়গুলো কিন্তু বেশি বেশি করে একটু আমি আলোচনা করে রাখবো, এক্সট্রা বলে রাখবো, যেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো তোমাদের একদম ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, সেই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট আমি শুরু করছি না, কারণ জানুয়ারি মাসের আজকে শেষ হতে চললো প্রায়। তো জানুয়ারি যেহেতু শেষ হতে চলেছে, তার মানে তোমাদের প্রথম চ্যাপ্টার প্রায় প্রত্যেকের পড়া হয়ে আছে। একটা কোশ্চেন পেপার আমি আমার ইউটিউবে বা আমার ফেসবুকে আমি আপলোড করে দেবো, যেখান থেকে তোমরা ওই কোশ্চেন পেপারটা দেখে কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করবে এবং সেখানে কমেন্ট সেকশনে জানাবে কোনগুলো পারছো না। কিন্তু আমি তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে বল ও গতি অর্থাৎ ফোর্স অ্যান্ড মোশন, বল ও গতি বলে যে চ্যাপ্টারটা তোমাদের আছে, যাকে আমরা বলছি ফোর্স অ্যান্ড মোশন, এই চ্যাপ্টারটাই আজকে আমি শুরু করব। রেগুলার আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। এই চ্যানেল একদম নতুন চ্যানেল, এই চ্যানেলের এটাই আপলোড করা প্রথম ভিডিও হবে। তো যাই হোক, চ্যাপ্টারের নাম বল ও গতি হলেও প্রথমে কিন্তু আমরা জানবো গতি সম্পর্কে, তাহলে এটা জানবো ফার্স্টে, সেকেন্ডে জানবো বল সম্পর্কে। তো তোমাদের মনেই হতে পারে যে তাহলে চ্যাপ্টারের নাম গতি ও বল কেন দেওয়া হলো না? তার কারণ একটা গতিশীল বস্তুর গতিশীলতার জন্য যা প্রয়োজন তা কিন্তু বল, অর্থাৎ বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হয়। কিন্তু প্রথমে আমরা কতভাবে গতিশীল হতে পারে বা গতি সম্পর্কিত বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি, সরণ, বেগ, ত্বরণ, অতিক্রান্ত দূরত্ব, এগুলো কিভাবে কাজ করে এবং এদের মধ্যে যে রিলেশন, এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক কি তা আলোচনা করে নেব গতিতে। আর তারপরেই আমরা আলোচনা করতে আসবো বল বা ফোর্স সম্পর্কে। তো তার জন্য প্রথমে আমরা বলছি বল ও गति, কিন্তু पढ़बो मोशन, तारपरे पढ़बो फोर्स। तो ठीक है बेटा, तो हमको मोशन पर ध्यान देना है। ये मोशन है, ये इमोशन नहीं है, तो इसलिए इमोशन को थोड़ी देर के लिए साइड में रखिए और मोशन पढ़ने के लिए आ जाइए। सरस्वती पुजो गेছে রিসেন্ট, তো তোমাদের প্রত্যেকেরই স্কুলে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ছিল, বিভিন্ন ধরনের কালচারাল যে সমস্ত প্রোগ্রামগুলো থাকে সেগুলোতে তোমরা অংশগ্রহণ করেছো। তো তার মধ্যে তোমাদের দৌড় প্রতিযোগিতা ছিল, কিংবা জ্যাভলিন থ্রো, কিংবা লোহাবল নিক্ষেপ। এই প্রতিটা ক্ষেত্রের সঙ্গেই কিন্তু এই যে মোশন বা গতি, এই গতি চ্যাপ্টারটা কিন্তু রিলেটেড। অর্থাৎ যে দৌড়ছে একজন স্প্রিন্টার, সে কি আছে? গতিশীল আছে। যখন একজন জ্যাভলিন থ্রোয়ার একটা জ্যাভলিনকে থ্রো করার জন্য জাস্ট ছুড়ে দিল, তখন কিন্তু জ্যাভলিনটা একটা পাথ ফলো করলো এবং তাতে মোশন লাভ করলো, তার ফলেই সে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত অতিক্রম করলো। দিস ইজ অলসো অ্যাক্ট ফর ডিসকাস থ্রো, লৌহবল নিক্ষেপ, শর্টপুট। তো সমস্ত এই যে সমস্ত খেলাগুলো, সেই খেলাগুলোর সঙ্গে কিন্তু এই মোশন খুবই রিলেটেড। তো যাই হোক, প্রথমেই আমরা দেখবো আজকে এই মোশন সম্পর্কে আমরা কি কি জানবো। আজকে আমরা এই মোশন পড়তে গেলে প্রথমেই জানবো যে স্থির বস্তু কাকে বলে। আমরা যত বস্তুকেই আমাদের চোখের সামনে দেখি তাদেরকে মূলত দুভাগে ভাগ করতে পারি, একটা স্থির বস্তু আর একটা হচ্ছে গতিশীল বস্তু। তো প্রথমেই জানবো স্থির বস্তু বা যাকে আমরা বলছি দ্য ऑब्जेक्ट एट रेस्ट। तो देखिए बेटा, ये रेस्ट है, ये रेस्ट इन पीस नहीं है, ये रेस्ट है बेटा, ये रेस्ट इन पीस नहीं है। मतलब रेस्ट इन पीस मतलब RIP जो होता है ना, ये नहीं है, ये ओनली रेस्ट है। रेस्ट इन पीस मतलब चला गया, मतलब वो टाटा गुड बाय गया, मतलब डेथ, वो डेथ नहीं है, ये ओनली रेस्ट है। তো রেস্ট অবজেক্ট বা একটা অবজেক্ট রেস্টে আছে আমরা কখন বলবো? বলছে মনে করি আমি এখানে একটা গাছের ছবি আঁকছি। এই গাছটা কি হয়? সকালবেলা যেখানে দেখি, বিকেলেও সেখানে দেখি, রাতেও সেখানে দেখি, সবসময় একই জায়গায় দেখছি। তার মানে এই গাছটাকে আমি বলবো কোন কন্ডিশনে আছে? রেস্টে আছে। কিংবা আমি যদি বলি যে এই গাছের কাছে মনে করো তোমার বাড়ি আছে, তাহলে এই যে তোমার বাড়ি, এই বাড়িটা কি করছে?
তোমার বাড়ি যদি প্লেস চেঞ্জ করতো প্রতিনিয়ত, তাহলে তুমি কোনো একটা কাজের জন্য বাইরে গেছো, বাইরে থেকে যখন বাড়ি আসতে তখন বাড়িতে ফোন করে, হ্যালো এখন বাড়িটা কোথায় আছে? ও রেল স্টেশনের কাছে। তো ঠিক আছে আমি এখন পৌঁছাচ্ছি রেল স্টেশনের কাছে। ঠিক তুমি যখন রেল স্টেশনের কাছে পৌঁছেছো, তোমার बाड़ी चले गए बस स्टैंडर काছে, तो कहानी खत्म हो जाना चाहिए था। तो इसलिए वो जो घर है ना, वो भी रेस्ट की कंडीशन में ही है, क्योंकि रेस्ट एक ऐसा चीज है जो ऑब्जेक्ट को जहां पर है वहां पर ही रखते हैं। অর্থাৎ অবজেক্ট মানে বস্তুকে যেখানে আছে বস্তু তাকে সেখানেই রাখে, তাই না? যেমন করে আমাদের যারা রেগুলারলি পড়াশোনা করি না, তো তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের জ্ঞান আজকে যেখানে ছিল কালকেও সেখানে আছে, তারপর দিনও সেখানে থাকবে। मतलब वो जो तुम्हारा नॉलेज है वो रेस्ट पर चला आया, और रेस्ट पर चले आने से तुम्हारे दिमाग और कुछ बाहर का जो भी नॉलेज है वो एक्वायर नहीं कर पाएगा। তো এই কারণেই আমাদেরকে কিন্তু রেস্টে থাকলে হবে না, আমাদেরকে কিন্তু জীবনে কিসের প্রয়োজন আছে? মোশনেরও অত্যন্ত প্রয়োজন আছে। তো এই কারণেই কবি বলেছিলেন, যে নদী হারায় স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। যে নদী হারায় স্রোত চলিতে না পারে মানে দ্য রিভার ইন রেস্ট। তো নদী যদি রেস্টে চলে আসে সেখানে কিন্তু কচুরিপানা শ্যাওলা প্রচুর জমা হয়ে যাবে, এবং তাতে এই নদী কিন্তু তার স্রোত চিরদিনের মতো হারিয়ে ফেলবে। তো इसलिए मोशन बहुत ही जरूरी है। तो रेस्ट लेना चाहिए थोड़ी देर के लिए, लेकिन हमेशा के लिए रेस्ट आपको रेस्ट इन पीस में ले चला जाएंगे। तो ठीक है, আমি যদি বলি তাহলে রেস্টের ডেফিনেশন কি বলবো? কোনো বস্তু যদি সময়ের সাথে সাথে কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে তার পারিপার্শ্বিক বস্তুসমূহের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না করে তবে তাকে রেস্ট এ আছে বলা যাবে। তাহলে কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে তার পারিপার্শ্বিক বস্তুসমূহের সাপেক্ষে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, পারিপার্শ্বিক বস্তুসমূহের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না করে তবেই তাকে আমি বলবো কোন কন্ডিশনে আছে? রেস্ট কন্ডিশনে আছে। তো এর এক্সাম্পল যদি বলতে বলা হয় তাহলে একটা গাছ, একটা বাড়ি, তোমাদের বিদ্যালয় বা স্কুল বিল্ডিং, তো এগুলো প্রত্যেকটাই রেস্টে আছে। ঠিক এর অপোজিট কি আসবে? এর অপোজিট আসবে মোশন অর দ্য কন্ডিশন অফ মোশন, বা যাকে আমরা বলবো গতি। তাহলে গতিতে আছে মানে কি? গতিতে আছে মানে কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে তার পারিপার্শ্বিক বস্তুসমূহের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন করে, তাহলে অবস্থানের আমি জাস্ট এখান থেকেই লিখছি, অবস্থানের পরিবর্তনের ঘটনা ঘটলে, অবস্থানের পরিবর্তনের ঘটনা ঘটলে তাকেই আমরা কি বলবো? তাকে বলে, যদি অবস্থানের পরিবর্তনের ঘটনা ঘটে তাহলে সেই ঘটনাটাকে আমরা কি বলছি? মোশন বা বলছি গতি। যেমন একটা গাড়ি রাস্তার উপর দিয়ে যাচ্ছে, মনে করি একটা গাড়ি রাস্তার উপর দিয়ে যাচ্ছে, তাহলে আমি বলতে পারবো এই গাড়িটা কিসে আছে? দিস কার ইন মোশন, অর্থাৎ গাড়িটা মোশনের কন্ডিশনে আছে, অর্থাৎ গাড়িটা সামনের দিকে এগিয়ে চলেছে মনে করি ভি ভেলোসিটি নিয়ে। তো তার মানে আমরা প্রথমে এই একদম কনসেপ্ট জেনে নিলাম যে হোয়াট ইজ রেস্ট অ্যান্ড হোয়াট ইজ মোশন। তো এবারে আসছি একটা মজাদার ইন্টারেস্টিং ঘটনা, যে আচ্ছা কোনো একটা জিনিস মোশনে আছে তার মানে কি এই ইউনিভার্সে সবার রেসপেক্টে, সবার সাপেক্ষেই সে কি ইমোশনে আছে? আবার কাউকে যদি আমি রেস্টে দেখি তাহলে সবার সাপেক্ষেই কি সে রেস্টে আছে? যেমন মনে করো তোমার এই গাছ, এই গাছটাকে তুমি কি দেখছো? স্থির না গতিশীল? অবভিয়াসলি স্থির, গাছের তো আর পা নেই। সে সত্য যুগে কবে গাছের পা ছিল, গাছ হেঁটে বেড়াতে পারতো এদিক সেদিক, তো সেসব কাহিনী যদি আমি বাদ দিই, বর্তমানে তো আমরা গাছকে হেঁটে চলে, ঘুরে বেড়াতে, বাজার করতে, রেস্টুরেন্টে খেতে যেতে, শপিং মলে শপিং করতে তো যেতে দেখি না। তারপরে এই গাছটাকে আমরা কিন্তু স্থির বলেই ভাবি। তো এখন বিষয় হচ্ছে যে এই গাছটাকে যদি আমি পৃথিবীর বাইরে সূর্য বা অন্য কোনো একটা স্টার বা অন্য কোনো প্ল্যানেটের রেসপেক্টে গিয়ে সেখানে একটা চেয়ার নিয়ে বসলাম, চেয়ার নিয়ে বসে যদি আমি চোখে একটা টেলিস্কোপ লাগিয়ে ওই গাছটাকে লক্ষ্য করি, কি দেখবো? গাছটা স্থির আছে না গতিশীল? আসলে দেখো পৃথিবীটা নিজেই ঘুরছে, মানে নিজেই মোশনে আছে, গতিশীল আছে। তাহলে পৃথিবীর ওপরে যাবতীয় যা বস্তুসমূহ, পৃথিবীর বাইরে থেকে যদি আমি পৃথিবীকে লক্ষ্য করি, অবজার্ভ করি, তাহলে আমি কি দেখবো? তার উপরে যা আছে সবকিছুই গতিশীল। তার মানে এই যে গাছ, এই গাছটা কিন্তু ওই পৃথিবীর বাইরে যে প্লেস থেকে আমি দেখবো
সেই প্লেসের রেসপেক্টে কিন্তু গাছটা স্থির অবস্থায় নেই। তো গাছের মতো তোমার যে বাড়ি, তোমার স্কুল বিল্ডিং, আমরা সচক্ষে বা খালি চোখে পৃথিবীতে দাঁড়িয়ে আমরা যা কিছুকে স্থির অবস্থায় দেখছি তার প্রত্যেকটাকেই কিন্তু আমি গতিশীল দেখবো, কারণ যেহেতু পৃথিবী নিজেই গতিশীল। তো এটা পৃথিবী, আর এর ওপরে মনে করো এইভাবে সেই গাছটা আছে। তাহলে আমি এমনিতে পৃথিবীর ওপরে দাঁড়িয়ে থাকলে এটা আমি দেখবো গাছটা স্থির, কিন্তু যখন আমি বাইরের থেকে দেখবো পৃথিবী যদি মোশনে থাকে, মুভ করে, তাহলে আমি দেখছি এই গাছটাও কি করছে, মুভ করছে। তো ভ্যারি গুড। তার মানে কোনো একটা অবজেক্ট যে মোশনে রেস্টে আছে, তার মানে তাকে আমি সব জায়গা থেকে রেস্ট দেখবো, এর কিন্তু কোনো মানে নেই। আমি কোনো একটা প্লেসের রেসপেক্টে তাকে রেস্টে দেখতে পারি, আবার প্লেস চেঞ্জ করলে, অর্থাৎ যে অবজারভার, আমি যে লক্ষ্য করছি, আমি যদি আমার প্লেস চেঞ্জ করি, তাহলে কিন্তু ওই রেস্টে থাকা অবজেক্টকে আমি মোশনে আছে বলেও দেখতে পারি। তো একইভাবে যে মোশনে আছে তাকে কি কেউ রেস্টে দেখতে পারে? দেখা যাক। মনে করো এই যে বাস, এই বাসের সিটের কাছাকাছি দুজন বন্ধু বসে যাচ্ছে। তো এই দুজন বন্ধু, আর বাইরে এখানে আমি দাঁড়িয়ে আছি। তাহলে আমার রেসপেক্টে এই দুজনেই কিন্তু মোশনে আছে না রেস্টে আছে? আমার রেসপেক্টে এই দুজনেই কিন্তু মোশনে আছে, দুজনেই গতিশীল আছে সামনের দিকে। কিন্তু তার দুজন বন্ধু একজন অপরজনের সাপেক্ষে রেস্টে আছে না মোশনে আছে? তার দুজন বন্ধু কিন্তু একজন আরেকজনের সাপেক্ষে রেস্টে আছে। অর্থাৎ সে দেখছে যে বাসে সে একটা নির্দিষ্ট সিটে বা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে বা বসে আছে। অর্থাৎ একজনের রেসপেক্টে আরেকজন কিন্তু রেস্টে আছে, কিন্তু বাইরে যে দাঁড়িয়ে আছে, অর্থাৎ বাসের বাইরে, তার রেসপেক্টে কিন্তু যে দুজন বন্ধু, তার দুজন বন্ধুই কি অবস্থায় আছে, গতিশীল অবস্থায় আছে। তার মানে কোনো একটা অবজেক্টের যে রেস্ট বা মোশন, এইটাকে যদি আমি অ্যানালাইসিস করতে চাই, তাহলে কিন্তু আমি শুধুমাত্র ওই অবজেক্টটার দিকে তাকালে হবে না। যে অবজারভার, যে দর্শক অবজেক্টটাকে অবজার্ভ করছে, লক্ষ্য করছে, বিশ্লেষণ করছে, সে কোথায় দাঁড়িয়ে আছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করে। তা না হলে একটা স্থির গাছকে আমি সারা জীবন স্থির দেখতাম, তাকে আমি পৃথিবীর বাইরে থেকে দেখলে গতিশীল দেখতাম না। বাসের ভেতরে থাকা দুজন বন্ধু, বাস যেহেতু গতিশীল, তাহলে আমার রেসপেক্টে তারা যদি মোশনে থাকে, তাহলে যে কোনো অবজেক্টের রেসপেক্টেই মোশনে থাকা উচিত, কিন্তু তার দুজন বন্ধু দুজনের রেসপেক্টে কিন্তু রেস্টে আছে। তো এই কারণেই আমাকে কিন্তু দেখতে হচ্ছে যে নট অনলি দ্য অবজেক্ট ইজ ইম্পর্টেন্ট, বাট অলসো দ্য অবজারভার ইজ ইম্পর্টেন্ট টু অ্যানালাইসিস রেস্ট অর মোশন অফ এনি অবজেক্ট। একটা অবজেক্টে যদি রেস্ট বা মোশনকে আমি অ্যানালাইসিস করতে চাই, তাহলে কিন্তু শুধুমাত্র আমাকে অবজেক্টটা বা যে রেস্ট বা মোশনে আছে তাকে লক্ষ্য করলেই হয় না, তার সঙ্গে কিন্তু আমাকে কি লক্ষ্য করতে হবে, যে দর্শক অর্থাৎ যে অবজারভার, সে কোন প্লেস থেকে অবজার্ভ করছে তাও কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট। তো এই কারণেই আমাদেরকে ঠিক এরপরই জানতে হয় ওই প্লেসটার কনসেপ্ট, যে প্লেসটাকেই আমরা বলি দ্য ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র। তাই ঠিক রেস্ট অ্যান্ড মোশনের পরেই আমাদের যেটা ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র, তাকে আমরা কি বলছি, নির্দেশতন্ত্র। তো নির্দেশতন্ত্র জিনিসটা কি? নির্দেশতন্ত্র হচ্ছে একটি বিশেষ বিন্দু বা অবস্থান যার সাপেক্ষে, একটি বিশেষ বিন্দু বা অবস্থান যার সাপেক্ষে কোনো দর্শক কোনো বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থাকে বিশ্লেষণ করে। একটি বিশেষ বিন্দু বা অবস্থান যার সাপেক্ষে কোনো দর্শক কোনো বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থাকে বিশ্লেষণ করে, সেই যে অবস্থা বা সেই যে বিন্দু, তাকে আমরা কি বলছি, নির্দেশতন্ত্র। যেমন বাসের ভেতরে একজন বন্ধু আরেকজন বন্ধুকে যখন দেখছিল, তখন যে দেখছিল সে দর্শক, সে ছিল কোথায়, বাসের মধ্যে। সো দ্যাট দিস বাস ইজ দ্য ফ্রেম অফ রেফারেন্স ফর দিস ইনসিডেন্ট। ওই ঘটনাটার জন্য আমি নির্দেশতন্ত্র হিসেবে ওই বাসটাকেই ধরতে পারি। আবার আমি যখন রাস্তায় দাঁড়িয়ে ওই বাসের দুজন বন্ধুকেই লক্ষ্য করছিলাম, তাহলে আমি দাঁড়িয়েছিলাম রাস্তার উপরে, অর্থাৎ পৃথিবীর ওপরে। তো আমার রেসপেক্টে ওই গতিটাকে যেহেতু আমি অ্যানালাইসিস করছিলাম বা বিশ্লেষণ করছিলাম, তাহলে এক্ষেত্রে এই ঘটনাটার জন্য নির্দেশতন্ত্র কিন্তু পৃথিবী, অর্থাৎ ওই রাস্তা যেখানে আমি দাঁড়িয়েছিলাম। একটা বানর যদি গাছের ডালে বসে থেকে রাস্তা দিয়ে একটা ট্রেন ছুটে যাচ্ছে, সেই ট্রেনটার গতিকে বিশ্লেষণ করতে চায়, তাহলে ওই গাছের ডালটা হচ্ছে এই বানরের রেসপেক্টে দ্য ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র। তাহলে এই নির্দেশতন্ত্রকে আমরা বলছি দ্য ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র। যে নির্দেশতন্ত্র হচ্ছে একটা অবস্থান বা একটা বিন্দু, যার অবস্থানের রেসপেক্টে আমি কোনো একটা অবজেক্টকে
তার যে রেস্ট বা মোশনকে অ্যানালাইসিস করি উইথ রেসপেক্ট টু দি অবজারভার, কোনো একজন দর্শকের সাপেক্ষে। তো এই নির্দেশতন্ত্র এবারে কত রকমের হতে পারে? নির্দেশতন্ত্রকে আমি দুটো পদ্ধতিতে ভাগ করতে পারি। কিরকম দুটো পদ্ধতি? একটা হচ্ছে প্রকাশ পদ্ধতি অনুসারে, আর একটা গতির প্রকারভেদ অনুসারে। মানে যেটা নির্দেশতন্ত্র সে নিজেও কিন্তু গতিশীল থাকতে পারে। যেমন আমি আর্থের ওপর মানে পৃথিবীর ওপর কোনো একটা অবজেক্টের রেস্ট বা মোশনকে যদি অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমি আর্থকে রেস্টে আছে ধরে নিই, মানে পৃথিবীকে আমি স্থির বলে বুঝতে পারি, বা পৃথিবীকে আমি স্থির বলে ধরে নিই, অর্থাৎ পৃথিবীর যে মোশন তাকে আমি ধরি না। আবার পৃথিবীর যদি মোশনকে অ্যানালাইসিস করতে যাই, তাহলে পৃথিবীতে দাঁড়িয়ে থেকে আমি ওই মোশনকে অ্যানালাইসিস করতে পারবো না, তাহলে আমাকে চাঁদে যেতে হবে, সূর্যে যেতে হবে, এনি আদার প্ল্যানেটে যেতে হবে। তার মানে আমি এমন একটা রেফারেন্স ফ্রেম চুজ করব যে রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে কোনো একটা অবজেক্টের রেস্ট অর মোশনকে অ্যানালাইসিস করা সবচেয়ে সহজ হবে। আর এটাকে আমরা বলি সুবিধাজনক নির্দেশতন্ত্র। যেমন আমি পৃথিবীর গতিকে বিশ্লেষণ করতে গেলে পৃথিবীকে কখনোই রেফারেন্স ফ্রেম হিসেবে ধরবো না, আমি বাইরের কোনো একটা অবজেক্টকে রেফারেন্স ফ্রেম হিসেবে ধরবো। সো দ্যাট দিস ইজ দ্য রেফারেন্স ফ্রেম, দিস ইজ দ্য মোস্ট, সবচেয়ে আমাদের যেটা ব্যবহারের সুবিধা হবে, ইউজফুল রেফারেন্স ফ্রেম to describe the motion of earth. This is the most useful reference frame to describe the motion of earth. তো তেমনই ভাবে আমি যদি একটা গাড়ির গতিকে বিশ্লেষণ করতে যাই এবং আমি যদি চাঁদে চলে যাই, তাহলে চাঁদ থেকে আমি যদি টেলিস্কোপে ওই গাড়ির গতিটাকে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমার ক্ষেত্রে প্রবলেমের কারণ হবে। তার কারণ পৃথিবীরও গতি থাকবে, একই সঙ্গে গাড়িরও গতি থাকবে, এবং তাকে অ্যানালাইসিস করা অনেক জটিল হবে। তো এই কারণে আর্থের ওপর কোনো অবজেক্টের যদি আমি মোশন বা রেস্টকে অ্যানালাইসিস করতে চাই, তাহলে আর্থ ইজ দ্য ইউজফুল, মোস্ট ইউজফুল রেফারেন্স ফ্রেম ফর দিস ইনসিডেন্ট। তো এই কারণেই আমাকে ইউজফুল রেফারেন্স ফ্রেম সম্পর্কে জানতে হচ্ছে। আর গতি অনুসারে মানে কি? মানে আমি যখন বন্ধুর উদাহরণ দিয়েছিলাম যে বাসে ছিল, তাহলে বাসে যখন ছিল তার ওই বাসটাই ছিল রেফারেন্স ফ্রেম। আর বাসটা যদি গতিশীল অবস্থায় থাকে, তার মানে রেফারেন্স ফ্রেম নিজেই গতিশীল আছে। আবার আমি যদি আর্থে দাঁড়িয়ে বাসটাকে দেখি, তাহলে আর্থটাকে আমি ধরে নিচ্ছি কি রেস্ট কন্ডিশনে আছে, তার মানে এক্ষেত্রে রেফারেন্স ফ্রেমটা নিজে রেস্টে আছে। তো এই কারণেই এর যদি আমি প্রকারভেদ করি, তাহলে প্রকারভেদে আসছে এবারে আমি কার প্রকারভেদ? রেফারেন্স ফ্রেমের প্রকারভেদ। তাহলে এখানে এতে আমি করব কি? এতে আমি করব গতির প্রকার অনুসারে। কি অনুসারে ভাগ করবো? তাহলে আমি গতির প্রকার অনুসারে। কিরকম গতির প্রকার অনুসারে? এক নম্বরে হবে জড়তীয় নির্দেশতন্ত্র। জড়তীয় নির্দেশতন্ত্র বা যাকে আমরা বলছি ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেম। ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। জড়তীয় মানে কি? মানে যে নির্দেশতন্ত্র বা যে পয়েন্ট বা যে অবস্থানের সাপেক্ষে আমি কোনো বস্তুর স্থিতি বা গতিকে অ্যানালাইসিস করছি, সেই নির্দেশতন্ত্র নিজে যদি স্থির বা সমবেগে গতিশীল থাকে, তার মানে প্রশ্নটা এলো যে স্থির তো বুঝতে পারলাম, স্থির মানে অবজেক্টটা মুভ করবে না উইথ রেসপেক্ট টু ইটস সারাউন্ডিংস, যেটা আমি একটু আগেই বলেছিলাম স্থির থাকে। আর সমবেগে গতিশীল মানে কি? মানে রেফারেন্স ফ্রেমটা মুভ করছে, কিন্তু কিরকম মুভ করছে? প্রতি 1 সেকেন্ডে সে একটা নির্দিষ্ট দূরত্বই মুভ করছে। মানে প্রতি 1 সেকেন্ড শুধু বলবো নয়, প্রতি একক সময়, ইউনিট টাইমে। যেমন একটা বাস 30 কিমি/আওয়ার বেগ নিয়ে চলেছে, তাহলে 30 কিমি/আওয়ার বেগ নিয়ে চলেছে মানে একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, এবং যার গতিবেগের মান প্রতি সেকেন্ডে 30 কিমি। 30 কিমি/সেকেন্ড, 30 কিমি/আওয়ার, মানে প্রতি ঘন্টাতে সে 30 কিলোমিটারই যাচ্ছে, এবং প্রতি সেকেন্ডে সে প্রতি মুহূর্তে একটা নির্দিষ্ট দূরত্বই অতিক্রম করছে, অর্থাৎ তার বেগ বাড়ছেও না কমছেও না, এবং একই সঙ্গে বেগের অভিমুখেরও কোনো পরিবর্তন হচ্ছে না। যদি এই ঘটনাগুলো একসাথে সংঘটিত হয়, তাহলেই বলবো বস্তুটা সমবেগে আছে। সমবেগে থাকার মানে কি? তাহলে সমবেগে থাকার মানে হচ্ছে এখানে দুটো জিনিস আছে মূলত। এতে বলা হচ্ছে বেগের মান সময়ের সাথে পরিবর্তন হবে না। আর 2 নম্বরে বলা হচ্ছে বেগের দিকের কোনো পরিবর্তন হবে না। তার মানে কি বলা হলো? বেগের মানেরও কোনো চেঞ্জ হবে না, আর বেগের দিকেরও কোনো পরিবর্তন হবে না। তার মানে অবজেক্টটা স্ট্রেট লাইন বরাবর যাবে। স্ট্রেট লাইন বরাবর যাওয়ার মানে সরল রেখা বরাবর যাবে। সরল রেখা বরাবর গেলেই একমাত্র বেগের
অভিমুখ পরিবর্তন হবে না, বেগের দিকেরও পরিবর্তন হবে না, আর বেগের মানেরও কোনো পরিবর্তন হবে না, তবেই বলবো সমবেগে গতিশীল আছে। যদি এই নির্দেশতন্ত্র এই কন্ডিশনে থাকে তাহলে তাকে আমি বলবো জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর এই নির্দেশতন্ত্রের সম্পর্কে আমাকে বিশেষ কি মনে রাখতে হবে না, নিউটনস ল যেগুলো ক্লাস 8-এ তোমরা পড়ে এসছো, সেই নিউটনস লগুলি এই নির্দেশতন্ত্রের জন্যই প্রযোজ্য, এই নির্দেশতন্ত্রের জন্য প্রযোজ্য হবে। তাহলে নিউটনস ল যেগুলো সেগুলো সমস্ত ক্ষেত্রে এই জড়ত্বের নির্দেশতন্ত্রের জন্য প্রযোজ্য হবে। তাহলে একেই আমরা বলছি দ্য ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা জড়ত্ব নির্দেশতন্ত্র। আর জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে নির্দেশতন্ত্রটা হয় স্থির থাকবে বা সমবেগে গতিশীল থাকবে। আর স্থির বা সমবেগে গতিশীল থাকার মানে এক্ষেত্রে নিউটনস লগুলো প্রযোজ্য হবে। ঠিক এরপরে আসছে বিতে। তাহলে একটা যদি জড়তীয় হয় তাহলে আরেকটা কি হবে, অজড়তীয় নির্দেশতন্ত্র। কি নির্দেশতন্ত্র? অজড়তীয় নির্দেশতন্ত্র, বা যাকে আমরা বলছি নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, মতলব ও ইনার্সিয়াল নেই। তাহলে এই ক্ষেত্রে তো দুটো বলে দেওয়া হয়েছে, হয় স্থির বা সমবেগে গতিশীল। তাহলে অজড়তীয়তে আমি কি বলবো? অজড়তীয় বলবো নির্দেশতন্ত্রগুলি কি হবে না, নির্দেশতন্ত্র যদি অসমবেগে গতিশীল থাকে। অসমবেগে মানে বেগের হয় মান পরিবর্তন হবে সময়ের সঙ্গে সঙ্গে, না হলে বেগের অভিমুখ পরিবর্তন হবে, না হলে মান ও অভিমুখ দুই পরিবর্তন হতে পারে। তাহলে এখানে বলা হলো নির্দেশতন্ত্র যদি অসমবেগে গতিশীল থাকে, তবে তার নির্দেশতন্ত্র যদি অসমবেগে গতিশীল থাকে, অসমবেগে মানে তো নিশ্চয়ই ব্যাপারটা বললাম আমি, হয় তার বেগের মান পরিবর্তন হবে, না হলে বেগের দিক পরিবর্তন হবে, না হলে বেগের মান ও দিক দুই পরিবর্তন হবে। তাহলে যে নির্দেশতন্ত্রটা তৈরি হবে তাকে আমরা বলবো অজড়তীয় নির্দেশতন্ত্র। একটা এক্সাম্পল দেই, যেমন নাগরদোলায় ঘোড়া। নাগরদোলায় ঘুরতে ঘুরতে কোনো একজন ব্যক্তি যদি কাছাকাছি থাকা গাছ বা মেলায় আর যে সমস্ত দর্শনার্থীরা মেলায় ঘোরাঘুরি করছে তাদেরকে লক্ষ্য করে, তাহলে কিন্তু সে ওই নাগরদোলার যে সিটটায় বসে আছে ওটাকে সে নির্দেশতন্ত্র ভাবছে। আর ওই নির্দেশতন্ত্রটা কিন্তু একটা অজড়তীয় নির্দেশতন্ত্র। তার কারণ সে তো একটা বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ঘোরা তার মানে তার অভিমুখ সর্বদাই পরিবর্তন হচ্ছে বেগের, এবং এই বেগের অভিমুখ পরিবর্তন হওয়া মানেই সেটা অসমবেগের গতি। একই সঙ্গে একটা নাগরদোলা যখন উপরের দিকে উঠছে তখন সে যে পরিমাণ বেগে উঠছে, যখন নিচের দিকে নামছে তখন হয়তো বেগের পরিবর্তন হতে পারে, বা যদি না হয়, অ্যাকচুয়ালি আমি কখনোই নাগরদোলায় চড়িনি, বাট বেগের মান বাড়া কমা হোক বা না হোক, অবশ্যই যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে তার মানে তার বেগের যেহেতু অভিমুখ সবসময় পরিবর্তন হচ্ছে, তার মানে সেটা একটা অজড়তীয় নির্দেশতন্ত্রকে বোঝাচ্ছে। বা একটা ট্রেন যখন একটা স্টেশন ছেড়ে বেরোচ্ছে, বা একটা ট্রেন যখন কোনো স্টেশনে এন্টার করছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু অজড়তীয় নির্দেশতন্ত্রের উদাহরণ। এখানে ইম্পর্ট্যান্ট কি না, এক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য হবে না। তার কারণ এখানে একটা বিশেষ ধরনের বল কাজ করে যাকে অলিক বল বলা হয়। এক্ষেত্রে অলিক বল ক্রিয়াশীল হয়। এই অলিক বল কি তা আমরা পরপর এক একটা ক্লাস যত বাড়বে, ক্লাসের যত সংখ্যাটা বাড়বে, তত আমরা এক এক করে অলিক বলের কনসেপ্ট, অলিক বল জিনিসটা কি তার ধারণা লাভ করব। এক্ষেত্রে অলিক বল কাজ করে। তো এই গেল হচ্ছে পয়েন্ট। তো তাহলে আমরা অজড়তীয় নির্দেশতন্ত্র সম্পর্কে জানলাম, জড়তীয় নির্দেশতন্ত্র সম্পর্কে জানলাম। তো এছাড়াও নির্দেশতন্ত্রকে আমরা একটা গতির প্রকার অনুসারে ভাগ করেছি। পরের ক্লাসেই ঠিক মজাদার ক্লাস, যেখানে নির্দেশতন্ত্রকে আমরা প্রকাশ পদ্ধতি অনুসারে ভাগ করব, সেখানে ক প্রকার হতে পারে এবং সেক্ষেত্রে নির্দেশতন্ত্রকে কোন প্রকারকে আমরা কোন জায়গার জন্য বানিয়েছি বা কেন এগুলো এত সব বানিয়েছি তা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে পরের দিন। ধন্যবাদ।